দর্শক, আপনারা যেমনটি জানেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই স্বাধীনতার পর সমগ্র ছাত্র সমাজ রাস্তায় নেমে যে রাষ্ট্র সংস্কারের কাজ করছেন, এবং অন্যদিকে ছাত্র সমাজকে আমরা দেখেছি যে সড়কে নিরাপত্তা দিতে। সেখানে আজ এইখানে আমরা কাকরাইল মোড়ে পেয়েছি বাংলাদেশের খ্যাতিমান এবং শক্তিমান চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চনকে। আমরা সত্যিকার অর্থে ওনার সাথে ব্যক্তিগতভাবে কথা বলতে চাই যে এই বৈষম্য নিয়ে, যে বৈষম্য দূর হবে কিনা, এই বাংলাদেশের চেষ্টা কত দূর সফল হবে, সেই বিষয়ে আমরা একটু কথা বলতে চাই তার সাথে। অলরেডি বলেছে, কিন্তু সবার জন্যই বলছে, আমাদের দেশ যেহেতু আমরা এইবার নতুন করে আরেকটা স্বাধীনতার স্বাদ যেহেতু আমরা পেয়েছি, তা আমরা সকলে মিলে আমরা যে আগে যে ভুলগুলি করেছে সেই ভুলগুলো যেন আমরা না করি। আমরা যেন প্রত্যেকেই যেন মানে শুধু যে সড়কে তা না, কেন প্রতিটা জায়গায়। আপনারা কি খেয়াল করেছেন যে একটা সরকারি প্রতিষ্ঠান মানে কি? সরকারি প্রতিষ্ঠানে আমরা বিএনপি হই, আওয়ামী লীগ হই, তারপরে জাতীয় পার্টি হোক, সাধারণ মানুষ হোক, সবাই আমরা সেবা নিতে যাই। কারণ হলো গিয়া যে ওই সংস্থাটা জনগণের, রাষ্ট্রের সংস্থা। সেইখানেও কিন্তু দেখেন সেখানে দলবাজি চলছে। তো দলবাজি কেন করতো সেখানে? ওইখানে তো দলবাজি করার জায়গা না। এটা দলবাজি কেউ করতে হলে যান পার্টি করেন, পার্টি অফিসে যান, পার্টিদের সঙ্গে যুক্ত হয়ে দল। কিন্তু যেখানে সর্বসাধারণ যেখানে মানে বিচরণ, সেই জায়গায় আপনি তো একজন অফিসার, আপনি তো এটা শোডাউন করতে পারেন না যে আমি অমুক দলে। তাহলে আপনি যদি অমুক দলে হয়, আমি যদি আরেক দলের হয়, তাহলে আমি আপনার কাছে কেমনে যাব? আপনার কাছে কি আমি সেবা পাবো? এইগুলো কিন্তু আমাদের এই জায়গাগুলো কিন্তু আমাদের পরিষ্কার করতে হবে। সংবিধান পরিষ্কার যেরকম করতে হবে, আমাদের আইন শৃঙ্খলা আমাদের পরিষ্কার করতে হবে। আর বিশেষ করে আমি মনে করি যে আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশের যে একটা রিফর্ম হতে হবে, কারণ মানুষের যে ক্ষোভ, যে যন্ত্রণা, সেইটা আমার মনে হয় যে নামও বোধহয় চেঞ্জ করে অন্য কোনো কিছু দিয়ে সেইখানে আপনার আনতে হবে। এই জায়গাটা নষ্ট হওয়ার দুইটা কারণ আছে। এই জায়গাটা নষ্ট হওয়ার দুটো কারণ হলো গিয়ে, একটা হলো গিয়া যে আপনার এখানে রাজনৈতিকভাবে আপনার মানে চাকরি পেত, তারপরে ঘুষের মাধ্যমে এখন বাকিরা যারা ঘুষ দিয়ে যারা চাকরি নেয়, 15 লক্ষ 16 লক্ষ 20 লাখ টাকা দিয়ে যারা চাকরি নেয়, আচ্ছা আপনি বলেন তো সেই লোকটা আমার উপকার কেন করবে? ঠিক না? তো এই সিস্টেমগুলো আমাদের চেঞ্জ করতে হবে। আমাদের সন্তানদেরকে এইখানে তাদের মেধা অনুযায়ী তারা চাকরি করবে, বিভিন্ন জায়গায় আমাদের সেবাদান প্রতিষ্ঠানগুলোতে কাজ করবে, মানে ঘুষ ছাড়া মেধার ভিত্তিতে। তাহলে সে না তারা জনগণের জন্য কাজ করবে। সে যদি আগে টাকা দেয় তাহলে তো এটা ব্যবসা বানাবে, ব্যবসার জায়গা আছে। বৈষম্য বিরোধী স্বাধীনতা, এই বৈষম্য বিরোধী স্বাধীনতা আমরা পেয়েছি, আমরা ধরে নিলাম, কিন্তু আগামীতে কি এই বৈষম্য দূর করতে কতটুকু সক্ষম হতে পারে? এই কষ্ট করতে হবে, লগেই কিন্তু সব জিনিসের সুফল পাওয়া যায়। আমি নিজেও কিন্তু গাছ লাগায় বিশ্বাস করেন প্রত্যেক বছরে গাছের দিকে তাকাই, কবে ফল দিবে, কিন্তু কি গাছ লাগানোর পরই কি ফল দেয়? ফল পাইতে কিন্তু একটু সময় লাগে, এবং এই গাছটা বড় করার জন্য আমাকে পানি দিতে হয়েছে, এটাকে খেয়াল রাখতে হয়েছে, পোকায় খেয়ে ফেলে কিনা। তো এইরকমই আমরা যেটা পাইছি, যে অর্জনটা আমাদের সকলের মিলে আমরা একটু কষ্ট করতে হবে। এই যে ওদিক দিয়ে যেতে হয়, একটু কষ্ট করে আমরা এখান দিয়ে আসলাম, জীবনটা বাঁচালাম, নিয়মটা মানলাম, নিয়ম মানার যে অভ্যাসটা করলাম। তো এইরকম আমাদের প্রত্যেক জায়গার মধ্যে এটা করতে হবে আর কি। আর যারা দুর্নীতি করেছেন তাদের কি অবস্থা হয়েছে, তাদেরটা দেখে এখন যারা কাজ করবেন তারা অন্তত সাবধানের সঙ্গে যদি করে তাহলে সুফল পাবে। আর একটু বিরক্ত করি, যদিও আপনাকে আমরা সবসময় পাই না। আপনি একদিকে বাংলাদেশের একজন খ্যাতিমান শক্তিমান অভিনেতা ছিলেন। আমি জীবনে প্রথম আপনার সিনেমা বাঁচার লড়াই সিনেমা থেকে আমি আমার লাইফের প্রথম সিনেমা শুরু করি 10 টাকা টিকিটে। তো আপনি একদিকে পর্দার মানুষ, আরেকদিকে আজকে যে জনসচেতনতার জন্য আপনাকে প্রায় সময় দেখা যায় রাজপথে। তো এই যে কোটা সংস্কার আন্দোলন গেল, এই কোটা সংস্কার আন্দোলনের সবচেয়ে কোন বিষয়টি আপনার হৃদয়ে লেগেছে যদি একটু বলতেন? সবচেয়ে বেশি আমাকে কষ্ট দিয়েছে সেটা হলো যে আমরা একটা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমাদের দেশটা স্বাধীন, আমাদের একটা স্বপ্ন ছিল। তো সেই স্বপ্নের জায়গাগুলোর মধ্যে আমাদের প্রজন্মরাই তো স্বপ্ন দেখবে, বড় স্বপ্ন। তো তারা যে দাবিটা করেছে সেটা তো অযৌক্তিক দাবি না।
কতদিন এরকম কোটা থাকবে, অমুক থাকবে। তো সেই দাবির পরিপ্রেক্ষিতে আমি যখন পরের দিন দেখলাম যে 6 জন ছাত্র মরে গেল গুলি করে মেরে, তারপরে তাদের সম্পর্কে যে সমস্ত উক্তিগুলো করলো, যারা রাষ্ট্র পরিচালনা করেন, যারা প্রধান, তারা যে সমস্ত কথাগুলো বলেছে, তারপরে এই জিনিসটা আরও বেড়ে গিয়ে যে সংখ্যায় মানুষগুলো মারা গেল, আপনারা বলেন এটা কি কোনো বিবেকবান মানুষের পক্ষে কি এটা সম্ভব? এটা ই করা। আর তারপরে কিন্তু লাস্টে দিয়ে যখন তারা এক দফা দাবি দিল, সেটাকেও আমি রাস্তায় এসে কিন্তু আমি সমর্থন এর জন্য করেছি যে আমার কাছে মনে হয়েছে এই যে রিজিমটা, এটাকে পরিবর্তনের দরকার আছে। কারণ আমাদের অনেক চাওয়া, অনেক কথা, অনেকেরই আছে কিন্তু যারা বলতে পারে না, ভয়ে ছিল, অমুক ছিল। তো সেই জায়গাটার থেকে মানুষকে আসলে মুক্তি দেওয়ার একটা ব্যাপার ছিল, এটাই আমার কাছে